আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যে নতুন ঘোষণা দিয়েছে যে ইয়েলো লাইন এখন কার্যত ইসরায়েলের জন্য একটি নতুন সীমানা। এই বক্তব্য শুধু বর্তমানে চলমান যুদ্ধবিরতি ব্যবস্থার জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক বাস্তবতাকেও আমূল প্রভাবিত করছে। দশক জুড়ে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বিভিন্ন পর্যায়ে উত্থান পতনের মধ্য দিয়ে গেলেও কখনো সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর কোনো উচ্চপদস্থ কর্মকর্তা প্রকাশ্যে গাজা উপত্যকার ভেতরে নতুন সীমান্ত রেখা ঘোষণার মতো অবস্থান নেননি। এটি নিছক একটি সামরিক মন্তব্য নয়, বরং গাজার ভূমির নতুন ভৌগোলিক বিন্যাস, ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোর উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। ইয়েলো লাইনকে বর্ডার বানানোর ইসরায়েলি পরিকল্পনা ও দ্বিতীয় ধাপে শান্তি চুক্তি কতটা সম্ভব, বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। ইয়েলো লাইনটি গাজার ভেতরে 1.5 থেকে 6.5 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়ে রয়েছে। অর্থাৎ ইসরায়েল এখন গাজার মোট এলাকার অর্ধেকেরও বেশি অংশকে কার্যত নিজের সামরিক নিয়ন্ত্রণের আওতায় রেখে দিয়েছে এবং এর বাইরে থাকা অংশই শর্ত সাপেক্ষে ফিলিস্তিনি প্রশাসন বা আন্তর্জাতিক কর্তৃপক্ষের হাতে দিতে চাওয়া হচ্ছে। গাজা আগে 41 কিলোমিটার লম্বা এবং 6 থেকে 12 কিলোমিটার প্রস্থের একটি ঘনবসতিপূর্ণ এলাকা ছিল। লক্ষ কোটি মানুষের জীবনের উপর নির্ভরশীল এই ক্ষুদ্র জায়গাকে এখন দুই ভাগে বিভক্ত করা হয়েছে, যার একদিকে ইসরায়েলি সেনা অবস্থান, অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত আবাসন, ধ্বংসস্তূপ এবং হাজার হাজার ক্ষতবিক্ষত পরিবার। জামির বলেন, এই লাইনই এখন নতুন সীমান্ত। তখন স্পষ্ট হয় যে ইসরায়েল আসলে এই অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যতের একটি স্থায়ী কাঠামো দাঁড় করাতে চাইছে, যা পরবর্তী শান্তি আলোচনার ভিত্তিকে সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। অন্যদিকে এই ঘোষণার সময়টিও খুব গুরুত্বপূর্ণ, কারণ গাজায় এক প্রকার ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, যা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গঠিত বোর্ড অব পিস বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বলয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘের প্রস্তাব 2803 অনুযায়ী গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, নতুন প্রশাসনিক কাঠামো এবং একটি 2 বছরের অস্থায়ী শাসন ব্যবস্থা গড়ে তোলার কথা ছিল। কিন্তু বাস্তবে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল শতবার এর লঙ্ঘন করেছে, এমন অভিযোগ জানিয়েছে গাজার সরকারি সংস্থাগুলো। ইসরায়েল দাবি করেছে যে যাদের হত্যা করা হয়েছে তারা ইয়েলো লাইন অতিক্রম করেছিল, কিন্তু প্রমাণ এবং বিবরণ দুই পক্ষেরই ভিন্ন। এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব শুরুর ঘোষণা দিয়েছেন, যার অন্যতম লক্ষ্য হল হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং গাজাকে ডিমিলিটারাইজড জোন হিসেবে পরিণত করা। নেতানিয়াহুর ভাষ্যমতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হবে যখন হামাস শেষ ইসরায়েলি জিম্মির মৃতদেহটি রান গাভিলি হস্তান্তর করবে। হামাস বলেছে, গাভিলির দেহ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে এবং 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আক্রমণের কারণে অনেক লাশই আর উদ্ধারযোগ্য অবস্থায় নেই। ইসরায়েল এটিকে সময় ক্ষেপণ হিসেবে দেখছে। এই নিয়েই দুই পক্ষের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে এবং মানবিক সাহায্য প্রবাহ আটকা পড়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, যিনি ইসরায়েল সফর করছেন, তিনি ইসরায়েলের নিরাপত্তাকে অকাট্য দায়িত্ব হিসেবে তুলে ধরছেন। জার্মান নিজস্ব রাজনৈতিক প্রেক্ষাপটে অবশ্যই ইসরায়েলের প্রতি এক ধরনের নৈতিক দায় বহন করে বলে মনে করা হয়। তাই ইসরায়েলি নীতি নিয়ে আন্তর্জাতিক মহলে অভিযোগ উঠলেও জার্মানি ইসরায়েলকে সমর্থন করে চলেছে। কিন্তু গাজার পরিস্থিতি এতই জটিল হয়ে উঠেছে যে ইসরায়েলি নেতৃত্ব এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের গ্রেপ্তারি পরোয়ানার ভয়ে ইউরোপ সফরের পরিকল্পনা করতেও সংশয় পড়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলের অবস্থানকে নিঃসন্দেহে নতুন একটি অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। দ্বিতীয়ত, কাতার, মিশর ও তুরস্ক, যারা এই যুদ্ধবিরতির প্রধান গ্যারান্টর, স্পষ্টভাবে বলেছে যে
ইসরায়েল যদি সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করে এবং স্থিতিশীলতা বাহিনীকে মাঠে প্রবেশের অনুমতি না দেয় তাহলে যুদ্ধবিরতি স্থায়ী হবে না। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুদ্ধবিরতি সম্পূর্ণ সফল হতে হলে গাজায় স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে এবং ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে। 2 বছরেরও বেশি সময় ধরে যে হত্যাযজ্ঞ চলছে তার পরিপ্রেক্ষিতে গাজায় মানুষের নিরাপত্তা এখন সবচেয়ে বড় প্রশ্ন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদার আবদেলাত্তি বলেছেন যে ইয়েলো লাইনে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী না বসালে যুদ্ধবিরতি টিকবে না। গাজায় বহুবার দেখা গেছে যে লোকজন খাদ্য, পানি বা সাহায্য আনতে গেলে ইসরায়েলি সেনারা গুলি করেছে। ফলে একটি নিরপেক্ষ মনিটরিং বাহিনী একমাত্র উপায়। তুরস্ক একই অবস্থান নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, স্থিতিশীলতা বাহিনীর প্রথম কাজ হওয়া উচিত ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ইসরায়েলি বাহিনীর তাৎক্ষণিক হুমকির বাইরে রাখা। একই সাথে তিনি বলেছেন, হামাসের নিরস্ত্রীকরণ ইস্যুটি বাস্তবতার ভিত্তিতে বিবেচনা করতে হবে। এই পর্যায়ে মানুষের বেঁচে থাকা, খাদ্য পাওয়া, আশ্রয় ও চিকিৎসা নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত। হামাসের পক্ষ থেকেও পরিষ্কার বার্তা এসেছে যে অস্ত্র সমর্পণ একমাত্র তখনই সম্ভব যখন ইসরায়েলি দখলদারিত্ব শেষ হবে। তাদের বক্তব্য হলো, কারো অস্তিত্বের উপর যখন সামরিক আগ্রাসন নির্ভর করে থাকে তখন অস্ত্র পরিত্যাগ করা মানে আত্মঘাতী সিদ্ধান্ত। তারা বলছে, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তার অধীনে সমস্ত অস্ত্র জমা দিতে তারা প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি 20 দফা পরিকল্পনা, যা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে তৈরি, গাজায় এক নতুন প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব করেছে। তবে আরব বিশ্ব এই ব্যবস্থার প্রতি সংশয়ী, কারণ তারা বিশ্বাস করে যে এই প্রশাসন গাজাকে রাজনৈতিকভাবে ঔপনিবেশিক তত্ত্বাবধানে রাখবে। তাদের শঙ্কা হলো এতে ফিলিস্তিনিরা নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন থেকে আরও দূরে সরে যাবে। ফিলিস্তিনের রাফা ক্রসিং খুলে দেওয়ার বিষয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েল বলে এটি শুধু গাজাবাসীদের মিশরে বের হওয়ার সুযোগ দেবে, কিন্তু মিশর বলছে রাফা কখনোই জনবহিষ্কারের মাধ্যম হতে পারে না, এটি শুধুই সাহায্য প্রবাহের জন্য ব্যবহার হবে। আরব বিশ্ব সতর্ক করে দিয়েছে যে গাজাবাসীদের বাস্তুচ্যুত করা হলে তা নতুন একটি আঞ্চলিক সংকট তৈরি করবে। এই পুরো প্রক্রিয়ার রাজনৈতিক সংকট আরও গভীর করেছে ইসরায়েলের চলমান সামরিক অভিযান, যেখানে যুদ্ধবিরতির মধ্যেও বহু মানুষ নিহত হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতির পরও 370 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল বলে তারা কেবলমাত্র ইয়েলো লাইন অতিক্রমকারীদের লক্ষ্যবস্তু করছে, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে যে সাধারণ মানুষ যে কোনো সময় ইসরায়েলি ড্রোন বা স্নাইপারের লক্ষ্যবস্তু হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তুর্কি বলছে যে তারা প্রয়োজন হলে সৈন্য পাঠাতে প্রস্তুত, কিন্তু অনেক আরব দেশ এতে অংশ নিতে দ্বিধাবোধ করছে, কারণ তারা আশঙ্কা করছে যে তারা যেন ইসরায়েলের নিরাপত্তারক্ষী বাহিনীতে পরিণত না হয়ে যায় অথবা কোনো পর্যায়ে যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে পড়তে না হয়। এই রাজনৈতিক টানাপোড়েনই এখন গাজা শান্তি প্রক্রিয়ার সর্ববৃহৎ বাধা। এদিকে পশ্চিমা বিশ্ব এখনও দ্বিধায়। যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল যুদ্ধ জয় করে এবং হামাসকে পুরোপুরি দুর্বল করে একটি নতুন ফিলিস্তিন প্রশাসন চাপিয়ে দিক, কিন্তু ইউরোপের বড় অংশ এই প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। বিশেষ করে জার্মান চ্যান্সেলর মের্চ বলেছেন, 2 রাষ্ট্র সমাধান ছাড়া দীর্ঘমেয়াদী শান্তি সম্ভব না। তবে জার্মানির অবস্থান হলো, রাষ্ট্র স্বীকৃতি তখনই হবে যখন সমস্ত ধাপ পার হয়ে ফিলিস্তিনি রাষ্ট্র বাস্তবভাবে দাঁড়াবে। সব মিলিয়ে পুরো প্রক্রিয়া এক সংকটপূর্ণ ও গভীর রাজনৈতিক ভবিষ্যতের দিকে এগুচ্ছে। ইসরায়েলের নতুন বর্ডার ঘোষণা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়াকে আরও জটিল করতে পারে। গাজাকে 2 ভাগে ভাগ করে সামান্য অঞ্চলকে প্রশাসনের নামে ফিলিস্তিনিদের হাতে তুলে দেওয়া হলে সেটি একটি কার্যকর রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবে না। ফিলিস্তিনিদের দাবিও সেটাই। ইসরায়েল যদি সবকিছু নিয়ন্ত্রণ করে রাখে তাহলে কোনো সমাধানই আসলে সমাধান নয়।
শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন দুইটি বিষয়: ইসরায়েলের দখল নীতি বন্ধ হওয়া এবং গাজার নিরাপত্তা নিশ্চয়তা। সব পক্ষই বলছে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে, কিন্তু ইসরায়েলের নেতৃত্ব এখনও যুদ্ধমুখী ভাষা ব্যবহার করছে এবং হামাসকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি দিচ্ছে। হামাস বলছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে তারা অস্ত্র জমা দেবে, আর জনসাধারণ বলছে প্রথমে খাবার, পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয় দরকার। পরিস্থিতি তাই অত্যন্ত স্পর্শকাতর। যে কোনো ভুল পদক্ষেপ যুদ্ধবিরতিকে ধ্বংস করে দিতে পারে, এবং যদি এই যুদ্ধ আবার শুরু হয় তা শুধু গাজায় নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যকেই ভেঙে দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।